32টা গুলি লাগার পরে একটা মানুষ বেঁচে আছে। প্রিয় দর্শক, আমরাই তুলে ধরি সুন্দরবনের জানা অজানা অনেক ভয়ানক ঘটনা। জীবন বাঁচিয়ে রেখেও আমাদের ভিডিও করতে হয়। তো আমরা আজকে সেই প্রেক্ষিতে আমরা আজকে আসছি ছোট জাহাঙ্গীর নামের বনদস্যু বলেন, ডাকাত বলেন, সেই সদস্যের একজনের সাথে কথা বলতে। তো আসলে তানাদের সাথে কথা বলে আমার ডাকাত বলবো নাকি একজন ভালো মানুষ বলবো, এটা আসলে পুরোটা না শুনলে বুঝবেন না তারা কতটা বিপদে পড়ে এই লাইনে আসে। তো চলুন আমরা আজকে তার কাছ থেকে আমরা শুনবো কীভাবে সে নিয়ে এই জগতে আসলো। আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভাই, আপনার নাম পরিচয়টা একটু। আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান। আমার পেশা জেলে বর্তমানে আমি ছোটোবেলা থেকেই সুন্দরবনে জেলের কাজ করি আর কি, মাছ কাঁকড়া মারি। সুন্দরবনের বনদস্যু নামে ছোট জাহাঙ্গীর, এক কথায় ত্রাস। ছোট জাহাঙ্গীর নাম করা একটা বনদস্যু গ্রুপ ছিল, সেই দলে আপনি ছিলেন। তো প্রথম কিভাবে সেই জগতে আসা, এই অন্ধকার জগতে প্রবেশ করা কিভাবে? অন্ধকার জগতে প্রবেশ করার কারণ মানে আপনার, আমি তো জেলে ছিলাম। আমি সুন্দরবনে কাঁকড়া মারতে যেতাম। একদিনকেরা মানে 25 সালের আপনার এপ্রিল মাসের 8 তারিখে কি 9 তারিখে আমি সুন্দরবনে যাই মানে কাঁকড়া ধরতে। যাওয়ার পরে আপনার করিম শরীফ বাহিনীর সাথে দেখা। তারা কি বনদস্যু? শরীফ করিম বাহিনী, হ্যাঁ, বনদস্যু। তারাও অনেক একটা ভয়ঙ্কর একটা গ্রুপ ছিল। ও আমারে উঠায় নেওয়ার পরে মুক্তিপণ দাবি করে। আমি দিতে পারিনি, বহুত দিন আমার আটকায় রাখে। তারপরে হঠাৎ করে মনে করেন যে কোনোভাবে সারাই আইছি। আসার পরে ঋণের ভিতরে পড়ে গেছি, কারণ আমাদের একখান জেলে সুন্দরবনে গেলে 30-35 হাজার টাকা চালান লাগে, শুধু খরচ মানে নেমে যেতে 30-35 হাজার টাকা খরচ লাগে। ওই গুণ তো আমার মায়ের ডাকাতে ধরছে, পরের গণে জমি মিলে গেছি। তারপরে আবার ধরেছে, ধরার পরে আমার তো আর লাইন, আমার আটকায় রেখেছে 4-5 দিন। রাখার পরে আপনার আমরা যেখানে স্থান করেছি ওইখানে আমরা আইছি। আসার পরে আপনার জাহাঙ্গীর বাহিনী তো ওখানে ছিল, আমরাও ছিলাম। আমাকে তো আটকায় রাখা হয়, ওখানে গুলিবিদ্ধ হয়, মানে গুলি গেলা, হঠাৎ করে গুলি গেলা দুই পক্ষের ছোট জাহাঙ্গীর বাহিনী আর করিম শরীফ বাহিনী গুলি গেলা হয় আর কি। শত্রু একসাথে হইলে তো মনে করেন যে আর যুদ্ধ হবেই। আপনি তখন জেলে ছিলেন? তখন আমি জেলেই ছিলাম, আমার উঠাই নেওয়া হয়েছিল। তখন আর কি ওই সদস্যের সাথে যুক্ত হন নাই? না, তখন দলের সাথে যুক্ত হয়ে পারিনি, হয়েছে তারপরে আমি গুলিবিদ্ধ হওয়ার পরে। তো আপনার মনে করেন যে আমি যখন সকালবেলা একবার ফাইট হয় 6টার সময়, ওই সময় যাচ্ছের মতন মানে পলায় যে যার জীবন নিয়ে। তারপরে সকাল 9টার দিকে আমরা এক জায়গা চেঞ্জ করে এক জায়গায় যাই, ওখানে যে টাওয়ার করি। টাওয়ার করা হলে মনে করেন যে কথা বলতেছি আমি গাছের উপরে 30-35 হাত উঁচু হবে। ওখানে তো নেটওয়ার্কের সমস্যা থাকে, এই কারণে গাছে ওঠা লাগে। উঁচু গাছে উপরে না উঠলে নেটওয়ার্ক আর কি আপনার মিলে না। তো আমি উপরে বসে বসে মনে করেন যে কথা বলতেছি, এদিকে ওদিকে চতুর্দিকে কথা বলতেছি। হঠাৎ করে করিম শরীফ বাহিনী মাল ভিতর দিয়ে মানে সুন্দরবনের ভিতর দিয়ে গাঙের সাইডের দিকে আইসে আস্তে আস্তে। আইসেই অমনি গুলি। আমার গাছের নিচে যে লোকগুলো ছিল সেগুলো তো মনে করেন যে বাধ্যতামূলক পলাতেই হবে, লাভ দিতে হবে। ওরা কোন গ্রুপে ছিল? ওরা জাহাঙ্গীর বাহিনী ছিল। মানে আপনি জাহাঙ্গীর বাহিনীর কাছেই বন্দী ছিলেন এরকম কিছু? না, বন্দী আমি পরবর্তীতে ওনার ধরে গেছি। যার পরে ওখান থেকে আপনার আমার কথা বলতেছি, কিছুদিন ছিলাম ওইখান থেকে। থাকার পরে মনে করেন যে আমি ওইখানেই থাকতে থাকতে মনে করেন যে আমার ওই গুলিবিদ্ধ হয়। ওরা থাকে নিচে। তখন আর কি শরীফ বাহিনী মানে ছোট জাহাঙ্গীর বাহিনীর দলের সাথে আপনার যোগাযোগ ছিল? বা হ্যাঁ, ভালো একটা যোগাযোগ ছিল। মানে তখনও ফুল ভাবে আসি পারেন নাই, আমি ওখানে ওই জগতে আসি পারেন। কিন্তু আমার ওই যে আটকানো ছিল, পরে এনাদের সাথে দেখা কিছুদিন ছিলাম সাথে। মনে করেন যে সেইভাবে আমি সে সময় জেলে আমার নৌকাও সেইখানে, কারণ আমি পাতলা ফুল্লো মানুষ ছিলাম, তো ওই কারণে আমার বলছিল যে ওইটা একটু কথা বলো। কিন্তু ওই রকম সিচুয়েশন আসবে কেউ জানতো না। তখন দুই পক্ষের গুলিগুলো হয়, সবাই ফলায়। আমাদের আরো এক মুরব্বীর গায়ে গুলি লাগে। আমার বর্তমান বস যে জাহাঙ্গীর, ওনারও গায়ে গুলিবিদ্ধ হয়েছিল, একটা কালফিন ঢুকছিল। আর আমার ঢুকছিল মনে করেন পুরো একটা
গুলি পুরো সম্পূর্ণ কয়টা গুলি লাগছিল আপনার? 37 কালপিন। 37টা। হ্যাঁ 37 কালপিনের। আপনার কোথায় লাগছিল গুলি? এই যে আমার এই শরীরে যত ফুটো আছে এইগুলো, এই যে গুলি আপনি হাত দেন এখানে একটু ভাই, এই যে এই গুলি, এই তো গুলি মনে হচ্ছে ভিতরে আছে। এই না গুলি, এই গুলি আচ্ছা এগুলো কি এই যে লোহার মতো কাঁসা গোল গোল কাঁসা। হ্যাঁ ওই যে আপনার এই যে দেখা যাচ্ছে এই হাত দেন আপনি, দেখা যাবে মানে এই নেই। এই যে এ তো আমার মনে হয় এটা কাটলেই দেখা যাবে। এই যে এখান থেকে কাটলে এটা ধরা যাচ্ছে, আমার মনে হয় ধরা যাচ্ছে। এই গুলি কি এই অবস্থায় আপনি বেঁচে আছেন? এই অবস্থায় বেঁচে আছি। এই যে এটা দেখা যাচ্ছে, এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই দেখেন উঁচু হয়ে রয়েছে এই যে গুলি, এই যে এটা এখানে হাত দিলে শক্ত। এখনো 32 পিস আছে টোটাল। এই যে ফুটো কয়টা আছে না আপনার এই হাড়ের সাথে লাগানো। আপনার এই পায়ে 32টা এখনো আছে? হ্যাঁ দুই পায়ে মিলে এখনো 32 পিস আছে। এটা কি অপারেশন করে কোনোভাবে করা গেল? হ্যাঁ অপারেশন করে আপনার এভাবে কতদিন বাঁচবেন? হ্যাঁ অনেক সমস্যা হয় অবশ্য হাঁটতে চলতে। আমার পা দুই জায়গায় জিম ধরা আছে, মানে রক্ত চলাচল কম করে, একটু কষ্ট হয়। আপনি তো স্বাভাবিকভাবে এখন কাজবাজ করতে পারেন না? না স্বাভাবিকভাবে ভালোভাবে কাজ কাম করতে পারি না, কষ্ট হয়। আচ্ছা এরপরে ছোট জাহাঙ্গীর দলে আপনি ইনভলভ হয়ে গেলেন, ওখান থেকে পরে ফিরলেন কিভাবে? ওখান থেকে ফিরছি এই অবস্থায় আত্মসমর্পণের মাধ্যমে। সরকার আপনাদের একটা দিছিল, সিদ্ধান্ত জানাইছিল যে যদি আপনারা আত্মসমর্পণ করেন আপনাদের কাছ থেকে সব মানে গোলা বারুদ যা আছে যদি আত্মসমর্পণ করেন তাহলে আপনাদের কাছ থেকে সব কেস তুলে নেবে। এটা কি তুলে নেওয়া হয়েছে এখন পর্যন্ত? এখনো কার্যক্রম চলতেছে। সঠিক মনে করেন যে সরকারি কাজে প্রশাসন কোনো হয়রানি বা এরকম কোনো কিছু আর এখন আমরা ওখান থেকে সিলিন্ডার করে আইসে আল্লাহ পাকের ইচ্ছে খুবই ভালো আছি। এখনো পর্যন্ত কেউ খারাপ এখন শান্তিতে ঘুমাতে পারতেছেন। আর ওখান তো ঘুমাইতে পারতেন না। ওখানের কথা ওখানের বিষয়টাই ভিন্ন। মানে সুন্দরবনে ডাকাত জলদস্যুর বিষয়টা অন্যরকম, ভিন্ন, একবারে অন্যরকম। ওখানে একরকম। যারা এই অপরাধ জগতে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তাদের উদ্দেশ্যে বলবো হাত জোর করবো, মাটি কাইটে খান, ধান কাইটে খান, তো ওখানে না যাওয়াটাই অনেক ভালো। কারণ ওর মতো ভয়ঙ্কর জগৎ। প্রিয় দর্শক, আমরা আসলে হয় না জানা যত ডাকাত দলের সদস্যের সাক্ষাৎকার নিয়েছি আমরা, তো একই জায়গায় মনে হয়েছে কোনো একটা হয়রানির কারণে, কোনো একটা পরিবেশগত সমস্যার কারণে তারা এই জগতে আসার পরে তাদেরকে মনে হয়েছে এই জগৎ ভালো না, আসলে কেউ শান্তিতে নাই। এই জগতে এসে তারা না পারছে ঘুমাইতে। আমরা ভিডিওর মাধ্যমে যেটুকু বলতে শুনছি, এর ভিডিওর বাইরেও আমাদের কথা হয়েছে। আসলে সুন্দরবনের বনদস্যু ডাকাত বলেন, আমরা নাম শুনলেই মনে হয় আতঙ্ক। আসলে আতঙ্কের কিছু নাই এই জগতে। এখানে যদি বনের ভিতর যান সেক্ষেত্রে আপনার আতঙ্ক হতেই পারে, আতঙ্ক হওয়াটাই স্বাভাবিক। কিন্তু স্বাভাবিক জীবনে আমাদের মতনই তারা মানুষ, তারাই আমাদের মতন কোনো একটা হয়রানির শিকার হয়ে এই জগতে আসছে। তো যাওয়ার পরে বুঝতে পারছে এই জগৎটা আসলে তাদের জন্য না, ভালো না। এই দেখেন ছোট আরেকটা কথা কই, আমি যেদিন গুলিবিদ্ধ হয়েছি আপনার 25 এপ্রিল মাসের 25 তারিখ, মানে 25 সালের এপ্রিল মাসের 25 তারিখ না 10 তারিখ, এপ্রিল মাসের 10 তারিখ 25 সাল। তো আজকেরা আমি যে বাইসে থাকার কথা না, কারণ এই গুলিগুলো আমার এর নিচে না লেগে যদি উপরে লাগে, আপনার সর্বোচ্চ আপনার এখান দিয়েও গুলি আছে? হ্যাঁ এখান থেকেও গুলি আছে, মানে আমার এই মাজার নিচ থেকে এখানেও আসলে তার মানে গোপন অঙ্গ দিয়ে সব জায়গায় গুলির চিহ্ন আছে। আসলে আমরা ওইটা দেখাতে পারলাম না, নিচেরটাই দেখাতে পারছি। আমি 30 ফুট গাছের উপরে, ওখান থেকে আমার গুলি করা হয়েছে। 32টা গুলি লাগার পরে একটা মানুষ বেঁচে আছে, এখনো সেই গুলি বহন করতেছে। আমার জানা নাই আসলে কিভাবে উপরওয়ালার ইচ্ছা ছিল, উপরওয়ালার ইচ্ছা ছিল আসলেই। আর আমার পাশে কেউ ছিল না যখন আমি গুলিবিদ্ধ হই। গুলি লাগার আগে অনেক লোক ছিল, কিন্তু গুলি যখন বিদ্ধ হই তখন স্রেফ আমি একাই ছিলাম। আপনার রেখে চলে গেছে। কারণ মনে করেন যে জগৎটা নিজে বাঁচলে পাবেন না, এমন একটা জগৎ আপনার বাপ যদি হয় তাকে কবে আমি বাইসে নিই, তারপরে সাবাল বাঁচাবানি। তো এমন পরিস্থিতি আমি ওই সময় পড়ছিলাম। তো মনে করেন যে আজকে আল্লাহ আমারে বাসায় নিয়ে আইছে, আর উপর আল্লাহ গায়েব একটা শক্তি আমার দিয়েছে। 30 ফুট গাছের উপরে তো আমি নামছি, 2 কিলো পথ। ওই গুলি লাগার পরে আমার এই দুই পা একবার অচল, মানে
আমি গাছের থেকে নামছি, ওখান থেকে বনের থেকে বেরোলেন কিভাবে তারপরে? সেটাই বলতে চাচ্ছি মূলত। হুম। আমি গুলি লাগার পরে আমার পাশে তো কেউ নাই, হুম। সবাই যার যার জীবন নিয়ে পলাইছে, যে যে যেভাবে আছে। আমি ওই 30 ফুট গাছের উপর থেকে মনে করেন যে আল্লাহর নাম নিয়ে, মাথায় গামছা ছিল, গামছা কান মাথায় বাঁধলাম, বাঁধার পরে আল্লাহ বিসমিল্লাহ বলে আমি ওই গাছ থেকে নামছি। দুই হাতের সাহায্যেই নামছি, কিভাবে নামছি আমি জানি না, এখনো জানি না, সে সময়ও জানি না। নামার পরে এরকম মাটিতে যখন পা দিছি, আমার পায়ে আর আমি বল পাইনি, আমি এভাবেই পড়ে গেছি, হাঁটু মানে 32টা গুলি যদি পায় এখনো Total- থাকে তাহলে কিভাবে এটা আসলে? পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমি তো হাঁটতে পারতেছি না। এখন যে আমারে গুলি করেছে তারা 2 মিনিট আগে আমার কাছ থেকে সরে গেছে, ওখানে থাকতেও ভয় করতেছে। এরপরে মনে করেন যে শিবসার নদীতে আমার জাতি হবে, যায় মনে করেন আমার লোকের ধারে জাতি গেলে অন্তত 2 কিলো পথ যাওয়া যায়। আমি ওই অবস্থায় মনে করেন যে হামাগুড়ি দিয়ে শিবসায় পড়েছি, রক্ত কিন্তু ভাইরাস। শিবসায় পড়ে মানে নদীতে পড়ে ওই নদী সাঁতার দিছি, 2টা খাল আপনার 30-35 হাত করে। আর ওখান থেকে কুমির ছিল, মানে কুমিরের ওখান তো কুমিরও থাকছিল। কুমির মানে মনে করেন যে কয়টা ভয় নেবেন আপনি? যুদ্ধ, জীবন যুদ্ধ যে করছে আমি, আর আমার বাসায় নিয়ে আইছে, গুলি করেছে ডাকাতের ভয় উপরে, পানিতে নেমেছে কুমিরের ভয়, পুরো শরীরে তো মনে করেন রক্ত রক্ত। আর ও কুমিরের এই জায়গায় যেখানে আমরা ছিলাম, যেখানে অ্যাক্সিডেন্ট হয়, একবারে ওই জায়গাটাই কুমিরের জায়গা, মানে সব সময়ই থাকে। তা মনে করেন যে পানিতে নামার সাথে তো আমি ডুবে গেছি, কারণ আমার পায়ে তো জোর নেই, এই 2 হাতের পাত দিয়ে আমার যা কিছু করা লাগবে। আপনার মনে করেন ডুব দিয়ে 1 মিনিট পরে উঠেছে, ওই 1 মিনিটের ভিতরে মনে করেন যে 1000 বার আমার ভিতরে ভয়তে আমি মানে অবাস হয়ে গেছি যে গুলি তো খাইছি, এ কোমর আসতে 10 সেকেন্ড সময় লাগবে রক্তের গন্ধে, ওই একটা ভয়। ওই অবস্থায় মনে করেন যে 2 কিলো পথ আমি সাঁতরায়, 2টা খাল পার হয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে 2 কিলোরও বেশি হবে, তারপরে যায় পুরো 3 ঘন্টা এই পা নিয়ে জার্নি করে, তাই আমার জীবন আমি বাঁচাই, আমার মানে সহযোগিতার লোকের কাছে আমি যাই। তারপরে তারা হাসপাতালে তারপরে তারা কোস্টগার্ডের মাধ্যমে আমার হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। কোস্টগার্ডের কাছেও আমার, তাদের কাছেও আমি মানে ঋণী। ওই সময় তারাও আমার সহযোগিতা তারা করছিল। খুবই সহযোগিতা করছিল, খারাপ হয়ে আর ভালো হই, মানুষ হিসাবে তারা অনেক সহযোগিতা করছিল, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এটাই হলো। যাই হোক, সুন্দরবনের ভয়ঙ্কর একটা ঘটনা শুনলেন, আরও ঘটনা আছে, আমরাই তুলে ধরবো। আপনারা জানেন আমাদের চ্যানেলে আমরা জীবন বাঁচিয়ে রেখে আমরা ভিডিও করে থাকি, সুন্দরবনে জানা অজানা অনেক ভয়ানক ঘটনা আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের পরিবারটা বড় করবেন। আসলে 32টা গুলি লাগার পরেও একটা মানুষ 2 কিলো পথ পাড়ি দিয়ে যে নদী পার হয়েছে, সে নদীতে নোনা পানির যে কুমির আমরা জানি হিংস্র, অনেক হিংস্র, সেই কুমিরের ভয় উপেক্ষা করে সে বেঁচে ফিরছে। এটা আসলে অলৌকিক বলবো কিনা, আসলে আমি ভাষা পাচ্ছি না যে 32টা গুলি এখনও কিন্তু আছে তার পায়ে। ঠিক আছে, যাই হোক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব আরও ভয়ঙ্কর কিছু ঘটনা তুলে ধরার জন্য। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।